এক কথায় সুপুরুষ যাকে বলে, ওনাকে একটা উপাধি দিতে ভীষণ ইচ্ছে করছে, তা হলো ভয়ঙ্কর সুন্দর। আমার গায়ের রং যেমন শ্যামবর্ণ, ওনার ঠিক দুধে আলতা। এতদিন শুনে এসেছি দুধে আলতা গায়ের রং কমপ্লিমেন্টটা শুধুমাত্র মেয়েদের জন্য, কিন্তু আজ কেন জানি এই কমপ্লিমেন্টটা ওনার জন্যই জুৎসই মনে হচ্ছে আমার। এভাবে তাকিয়ে থাকে না বউ, এতে আমার শ্বাসকষ্টটা যেন দ্বিগুণ হারে বেড়ে যায়। শ্বাস নিতে ভীষণ কষ্ট হয় তো, এই যে এখানে ভীষণ কষ্ট হয়। নিজের বুকের বাঁ পাশে হাত দিয়ে কথাটা বলে উঠলেন উনি। আমি চমকে উঠে চোখ ফিরিয়ে নিলাম। ছি ছি, কি ভাবছিলাম আমি এসব। চোরা চোখে আমার দিকে তাকাতেই দেখি উনি আমার দিকে ঠোঁট কামড়ে তাকিয়ে আছেন। আমি চোখ ফিরিয়ে নিলাম, যা দেখে উনি সশব্দে হেসে উঠল। আমি উঠতে নিলে খেয়াল হলো উনি আমাকে ঝাপটে ধরে আছে, যার ফলে কিছুটা উঠে আবারও ওনার বুকের উপরেই পড়লাম। ওনার বুকের উপর থেকে মাথা উঠিয়ে ভ্রু কুঁচকে ওনার দিকে তাকালাম। কি হচ্ছে, ছাড়ছেন না কেন? আমি উঠবো, ছাড়ুন। উনি আরো শক্তভাবে আমায় জড়িয়ে ধরে চোখ বন্ধ করে বললেন, ওঠো, মানা করেছি আমি? আমি নাকের পাটা ফুলিয়ে বললাম, এভাবে জোকের মতো ধরে রাখলে উঠবো কি করে? আপনি হাতটা সরান। আমি তো আমার হাত সরাবো না, পারলে উঠে দেখাও। এটা কিন্তু ঠিক হচ্ছে না, দেখুন মন্ত্রী সাহেব। উনি পিট পিট করে চোখ খুলে বললেন। দেখাও, আমি কি না করেছি নাকি? আমার হক আছে, কি বলো তুমি? বলে ঠোঁট কামড়ে হেসে দু চোখ কুচকে বন্ধ করে ফেললেন। আমি ব্যাপারটা ঠাহর করতে পেরে ওনার নাক কুচকে বললাম, ছি, অসভ্য। উনি আমাকে চাপড়ে ধরে পাশ ফিরে চোখ বন্ধ করে শুলেন। চুপচাপ শুয়ে থাকো, যতক্ষণ না আমি উঠবো তুমিও শুয়ে থাকো আমার সাথে। দেখুন এটা কিন্তু ঠিক হচ্ছে না, আমার ঘুম শেষ, আমি এক্ষুনি উঠবো। উনি ফট করে চোখ মেলে তাকালেন। তুমি উঠবে? ছাড়ুন। ওকে, তোমাকে যেতে দেবো, বাট একটা শর্তে। আমি ভ্রু কুচকে বললাম, শর্ত? কি শর্ত? নাও ইউ আর গোয়িং টু কিস মি। আমি চোখ বড় বড় করে বললাম, কি বললেন? কিস? নো, নেভার, কভি নেহি। আমার কথা শুনে উনি ঠোঁট বাঁকিয়ে হেসে মাথা উঁচিয়ে আমার দিকে খানিকটা ঝুঁকে এলো। আমি তৎক্ষণাৎ ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। গালে খোঁচা খোঁচা দাড়ির ছোঁয়া পেয়ে খানিকটা কেঁপে উঠলাম। বেশ লম্বা একটা কিস করে উনি আবারও আগের মতো চোখ বন্ধ করে শুয়ে পড়লেন। আমি চোখ বড় বড় করে ওনার দিকে তাকিয়ে রইলাম। এখন যা হলো ঠিক আমার মাথার 3 হাত উপর দিয়ে গেল। হঠাৎ মনে হলো উনি কি আমায় কিস করলেন? ভেতর থেকে উত্তর হলো, হ্যাঁ, ওই ক্যারেক্টারলেস মন্ত্রী তোকে কিস করলো। আমি হাঁ করে তাকিয়ে আছি গালে হাত দিয়ে, রেস্টটা যেন এখনো কাটছে না। কি হলো এটা? উনি চোখ বন্ধ করেই উত্তর দিল। কিস হলো? আমি কাঁদো কাঁদো গলায় বললাম, কেন হলো? উনি চোখ খুলে আমার দিকে ভ্রু বাঁকিয়ে তাকিয়ে বললেন, শুক্রিয়া আদায় করো, তোমার এই কোমল গোলাপি ঠোঁটগুলো যে এখনো জীবিত আছে। আমার জায়গায় অন্য কেউ হলে স্ট্রবেরি মনে করে খেয়ে ফেলতো। এতটা সিরিয়াস ভাবে কথাটা বললেন। আমি প্রথমে ঘাবড়ে গেলেও পরবর্তীতে ব্যাপারটা বুঝতে পেরে রেগে বললাম, আপনি কি জানেন আপনি যে লিমিটলেস একটা অসভ্য লোক? উনি খানিকটা ভাব নিয়ে বললেন। আমি ইয়েস, আই নো। আমি রেগে বললাম, আপনি কি ছাড়বেন? না। শেষবারের মতো বলছি, ছাড়বেন কি না? উনি নির্লিপ্ত ভঙ্গিতে বললেন, কভি নেই। এখন যা হবে তার জন্য আমি দায়ী নই। বলেই ওনার উন্মুক্ত বুকের বাঁ পাশে ঝুঁকে কামড়ে ধরলাম। যত ঝাঁজ আছে সব একসাথে ঢালতে লাগলাম। উনি প্রথমে আমার কাছে খানিকটা হকচকিয়ে গেলেও পরবর্তীতে মুচকি হেসে আলতো হাতে জড়িয়ে ধরলো। প্রায় মিনিট 5 পর আমি মুখ তুলে ওনার দিকে তাকালাম। কোনো নড়চড় না দেখে অনেকটাই বিরক্ত আমি। পুনরায় কামড়ের স্থানে চোখ যেতে আমার চোখ আপনা আপনি বড় হয়ে গেল। হায় আল্লাহ, এটা কি করেছি আমি? কামড়ের জায়গায় রক্ত জমাট হয়ে রক্ত বেরিয়ে গেছে, প্রায় প্রত্যেকটা দাঁত গর্ত হয়ে রক্ত বেরিয়ে পড়েছে। রেগে দিয়েছিলাম ঠিকই, কিন্তু এতটা আহত হবে ভাবতে পারিনি আমি। ফর্সা লোমহীন বক্ষে কামড়ে দাগটা জল জল করছে। আমি আলতো হাতে ছুঁয়ে দিলাম। উনি চোখ খুলে আমার দিকে তাকিয়ে ভ্রু বাঁকিয়ে বললেন, এত অল্পতেই ঝাঁজ শেষ? রাগ না কমলে আরেক পাশ খালি আছে, ওটাতেও দিতে পারো, আই ডোন্ট মাইন্ড। আমি মুখ উঁচিয়ে বললাম, ব্যথা লাগেনি? হুম, একটুও না। ভেতরের ব্যথার থেকে বাইরের ব্যথা নিতান্তই ঠুনকো ব্যাপার। তবে জানো তো, তোমার দেয়া বাইরের ব্যথা কিছুটা হলেও ভেতরের ব্যথা কমিয়ে দিতে পেরেছে, তাই তোমার একটা ধন্যবাদ প্রাপ্ত। বাট একটা কথা কি জানো, আমি বেশ অবাক হয়েছি। কি? আমি তো জাস্ট কিস চেয়েছিলাম, তুমি তো লাভ বাইট দিয়ে দিলে। ইউ আর সো অ্যাডভান্স বউজান। আমি বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে বললাম,
দুনিয়াতে কত পাগল দেখেছি, আপনার মতো এমন পাগল বিশ্বাস করেন আমি আমার বাপের জন্মে আর দেখিনি। গত আধা ঘন্টা যাবত এমন পাগলামোর কোনো মানে আছে? ঠিক আছে, ছাড়বো। আগে একটা প্রমিস করতে হবে। আমি চোখ ছোট ছোট করে বললাম, কি প্রমিস? আগে বলো রাখবে, আগে আপনি বলেন কি প্রমিস। না হলে ছাড়বো না। আজকে সারাদিন এভাবেই থাকতে হবে, বুঝছো? কিন্তু আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে রাখবো, বলেন। উনি হাতের বাঁধন আলগা করতে করতে বললেন, এখন থেকে আমি যা বলবো তাই করতে হবে, না হলে শাস্তি হিসেবে অনেক কিছুই থাকবে। আমি দীর্ঘশ্বাস ফেলে উঠে বসতেই উনি লাফ দিয়ে উঠে দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজাটা লাগিয়ে ফেললো। আমি চোখ বড় বড় করে চিৎকার দিয়ে বললাম, এটা কিন্তু ঠিক না, বের হন আপনি। আমাকে দেরি করিয়ে এখন নিজে আগে ঢুকেছেন, এটা দুর্নীতি। তাহরিম ওয়াশরুমের দরজা লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে বুকের ক্ষতটা পর্যবেক্ষণ করছে। কামড়ের চারপাশে বেশ অনেকখানি জায়গা ফুলে গেছে, চিনচিন ব্যথাও করছে। তা দেখে তাহরিম মুচকি হেসে হাত দিয়ে আলতোভাবে জায়গাটা স্পর্শ করল। পানি লাগার সাথে সাথেই জায়গাটা জ্বলে উঠল। তা অনুভব করে তাহরিম ঠোঁট কামড়ে হাসল। লোকে দেখলে নির্ঘাত পাগল বলবে তাকে। আমি বিরক্ত হয়ে বিছানা গুছাতে লাগলাম। পুরা জঙ্গল বানিয়ে রাখছে। বিছানা গুছিয়ে কাপড় রেডি করে বিছানায় বসে আছি। উনি বের হলে তারপর ঢুকবো, কিন্তু ওনার তো বের হবার নাম গন্ধও নেই। এই আপনার হয়নি, বের হন না কেন? ছেলে মানুষের এত দেরি লাগে নাকি? হঠাৎ উনি ওয়াশরুমের দরজা একটু ফাঁক করে আমার দিকে তাকিয়ে বলল। এই বউজান, আমি ভ্রু কুঁচকে তাকালাম। আবার কি? খাবার থেকে একটু তোয়ালটা দাও না। আমি অন্যদিকে ঘুরে বললাম, পারবো না। নিজে নিয়ে গেলেন না কেন? আমি এখন দিতে পারবো না, আপনারটা আপনি নিজে এসে নিয়ে যান। জান পাখি, দাও না। তোমার ওয়ান অ্যান্ড অনলি হ্যান্ডসাম জামাই ভেজা শরীরে দাঁড়িয়ে আছে, ঠান্ডা লাগবে তো, দিয়ে দাও। আমি ঘাড় ঘুরিয়ে ভ্রু বাঁকিয়ে তাকালাম ওনার দিকে। এক পলক ওনার দিকে তাকিয়ে আশেপাশে কিছু খোঁজার চেষ্টা করে বললাম, হ্যান্ডসাম কাকে বলছেন? এক মিনিট, আপনি কি নিজেকে হ্যান্ডসাম বলছেন? হোয়াট আ জোক ব্রো। বলে উঠে এই কভার থেকে ওনার টাওয়ালটা হাতে নিলাম। সব কিছুই বুঝলাম, বাট ব্রো, আই মিন ভাই কাকে বললে তুমি? আমি কি তোমার ভাই হই? আমি টাওয়াল দিতে দিতে বললাম, এই ভাই সেই ভাই না ভাই। এ তো কথা না বলে তাড়াতাড়ি বের হন তো আপনি। বলেই আমি চলে এলাম। উনি পেছন থেকে বলে উঠল, আবার দেখো, আমার অ্যাশ কালারের পাঞ্জাবিটা বের করে রাখো। বলেই দরজাটা বন্ধ করে দিল। আমি দীর্ঘশ্বাস ফেলে পাঞ্জাবিটা বের করে বিছানায় রাখলাম। প্রায় 3 মিনিটের মাথায় উনি শুধু একটা পায়জামা পরে ওয়াশরুম থেকে বের হলেন। আমি এক পলক ওনার দিকে তাকিয়ে ওয়াশরুমে ঢুকে গেলাম। গোসল সেরে শাড়ি কোনো রকম পেঁচিয়ে রুমের মাঝে উকি দিলাম। যাক, কেউ নাই তবে। দরজাটা ভালোভাবে লাগিয়ে যেই না পেছন ফিরতে যাব, দেখি উনি কথা বলতে বলতে বেলকনি থেকে রুমের মধ্যে ঢুকলো। ভাগ্য ভালো ছিল যে শাড়িটা পেঁচিয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম রুমে এসে শাড়িটা পরবো, নয়তো ওয়াশরুমে ভিজে যাবে। উনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলল, লুঙ্গির মতো পেঁচিয়ে কি শাড়ি পরা যায় নাকি? এত কিছু পারো আর এটা পারো না, ইডিয়েট। বলেই ফোনটা বিছানায় রেখে আমার সামনে এসে দাঁড়ালো। আঁচল ধরতেই আমি এক কদম পিছিয়ে গিয়ে বললাম, না না, আপনার হেল্প লাগবে না, আমি পারবো। আপনি বরং বেরিয়ে যান। আর ইউ শিওর তুমি পারবে? উনি গিয়ে বিছানার উপর পায়ের উপর পা তুলে বসে পড়ল। আমি চোখ ঠিক আছে, পড়ো। বড় বড় করে বললাম, আপনি বের হন, বসতে বলিনি, আমি শাড়ি পরবো এখন। তো পড়ো, আমি কি ধরে রেখেছি নাকি? বের না হলে পরবো কি করে? আমার কথা শুনে উনি নির্লিপ্ত ভঙ্গিতে বললেন, তোমার কাছে দুটো অপশন। এক, আমি তোমাকে শাড়ি পরিয়ে দেবো। দুই, তুমি এখন আমার সামনে শাড়ি পরবে। ইচ্ছে তোমার, যে কোনো একটা বাছাই করতে পারো। আমি কাঁদাগত দৃষ্টিতে ওনার দিকে তাকালাম। এ কোন মুসিবত, কি করব এখন? কিছুক্ষণ ভাবার পর কোনো উপায় না পেয়ে মিনমিনে কণ্ঠে বললাম, ঠিক আছে, আপনি পরাই দেন। শাড়ি পরার সময় এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলে শান্তি লাগবে না। তার চেয়ে বরং আপনি একটা কাজ করুন। উনি মুখে বিশ্বজয়ের হাসি নিয়ে এগিয়ে এলেন। যদিও আমার ব্লাউজ ফতুয়া টাইপ, একদম পেট পর্যন্ত ঢাকা, তবুও জীবনের প্রথম কোনো পুরুষ মানুষের ছোঁয়া, অস্বস্তি তো লাগবেই। লাগাটাই তো স্বাভাবিক। উনি হয়তো আমার অস্বস্তির কারণটা বুঝতে পেরেছেন, তাই কোনো রকম ফাজলামো ছাড়াই সুন্দর করে শাড়িটা পরিয়ে দিলেন, এবং খুব তাড়াতাড়ি। আমি অতটা সময় চোখ খিচে বন্ধ করে রেখেছিলাম। তবে আশ্চর্যের বিষয় হলো, আমার মনে হয়নি পুরোটা সময়ে ওনার হাত আমার শরীর স্পর্শ করেছে। কুচি ধরে বললেন, নাও, এটা ধরো। আমি কুচি ধরতেই উনি ঝুঁকে শাড়ির কুচিগুলো ঠিক করে দিতে লাগলেন। কুচি ঠিক করে বললেন, নাও এবার গুজো। সব শেষ করে আমাকে নিয়ে আয়নার সামনে দাঁড় করালো। দেখো তো তোমার জামাই কেমন শাড়ি পরালো।
আমি এক পলক আয়নায় চোখ বুলিয়ে ওনার দিকে তাকালাম। বাহ, বেশ সুন্দর করে শাড়ি পরান তো। কবে শিখলেন? আই থিঙ্ক গার্লফ্রেন্ড ছিল মনে হয়। উনি ড্রেসিং টেবিল থেকে চিরুনি নিয়ে আয়নার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে হেসে বললেন, হুম, ছিল তো, এখনো আছে। সময় হলে ঠিক দেখা করাবো তোমার সাথে। আমার গার্লফ্রেন্ড সেই সুন্দরী, তোমার থেকেও। বলেই আমার চুলগুলো সুন্দর করে আঁচড়ে মাঝ বরাবর সিথি করে দিলেন। নাও পারফেক্ট, ভেজা চুল, তাই আর বাঁধলাম না। উনি আমার দিকে তাকিয়ে মোবাইল হাতে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। আমার মাথায় এখন একটা কথাই ভেজে চলেছে, ওনার গার্লফ্রেন্ড আছে। ভাবি মনি ঘরে আসেননি? দরজার বাইরে থেকে ফুলকলির ডাক শুনে এক পলক নিজেকে আয়নায় দেখে নিয়ে গিয়ে দরজাটা খুললাম। কি হয়েছে ফুল? ফুল আমার দিকে তাকিয়ে আপাদমস্তক ভালো করে দেখে বলল, মাশাআল্লাহ ভাবি, আপনারে যা লাগছে না, পুরো ওই ভারতের ক্যাটক্যাট আছে না, ওর মতন। আমি ভ্রু কুচকে ওর দিকে তাকালাম। এই ক্যাটকেট মানে কি? হঠাৎ মনে হলো ও আবার নায়িকা ক্যাটরিনার কথা বলছে না তো? ক্যাটকেট আবার কি ফুল? ক্যাটরিনা কাইফ হবে। হয় হয়, ওই একই কথা। তয় আপনারে বান্ধবী আইছে, ওই যে কি যেন নাম, ইলু মনে হয়। আমি আলতো হেসে বললাম, ওর নাম ইলমি, তুমি ইলু আপু বলে রাখতে পারো। আর ওকে একটু কষ্ট করে আমার রুমে পাঠিয়ে দাও তো। আইসা ভাবি মনি। বলেই ফুল চলে গেল। আমি গিয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে হাতের চুড়িগুলো পরেছি, যেগুলো কাল রাতে মা দিয়েছিল। বাহ, নতুন বউ কি লাগছে রে তোকে। আসলেই মানুষ ঠিকই বলে, বিয়ের পর নাকি মেয়েদের সৌন্দর্য বৃদ্ধি পায়। এতদিন বিশ্বাস করি নাই, আজ বিশ্বাস করলাম। পেছন থেকে ইলুর কণ্ঠ শুনতে পেয়ে পেছনে ঘুরে দরজার দিকে তাকালাম। ইলু মুখে হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি কয়েক কদম এগিয়ে ওর সামনে গিয়ে দাঁড়ালাম। ওর আমার দিকে এগিয়ে এসে দুই বাহুতে ধরে বলল, মাশাআল্লাহ, কারণ নজর না লাগুক। বলেই মুখটা উঁচু করে থুথু বলে মাথার উপর হাত রাখলো। আমি নাক মুখ কুচকে বললাম, ইয়াক, তুই আমারে থুথু দিলি কেন? ছি বেয়াদ্দপ। ও অবাক হয়ে বলল, থুথু কই দিলাম, আমি তো নজর না লাগার ট্রিক অ্যাপ্লাই করব। ভালো ভালো কাজের কোনো দামই নাই এখন। ভালো মানুষেরই দাম নাই, ভালো কাজের কেমনে থাকবো। আমি ওর দিকে এক পলক তাকিয়ে এগিয়ে গিয়ে দরজাটা ভালোভাবে লাগিয়ে কোমরে হাত দিয়ে পেছনে তাকালাম। আমার জিনিস কই? ইলু না জানার ভান করে বলল, জিনিস সেটা আবার কি? ভাব নিস না তো আমার সাথে, তাড়াতাড়ি ফাইলটা দে। আজ অফিস থেকে আসার সময় ট্রিট দিব নে তোরে, যা। প্রমিস? ও দাঁত কেলিয়ে ব্যাগ থেকে একটা পেন ড্রাইভ বের করে আমার হাতে দিল। কাল সারা রাত জেগে তোর জন্য ফাইলের সব তথ্য এটার মধ্যে সেভ করেছি। আমি পেন ড্রাইভটা হাতে নিতে নিতে বললাম, থ্যাংক ইউ বান্ধবী। কিছু একটা মনে করে। ও হ্যাঁ, তোকে যা বলেছিলাম সেটা করেছিস? ইলু আমার কথা শুনে কিছু ভেবে বলল, তুই তো আমাকে কত কথাই বলেছিস, ঠিক কোন কথাটা মেনশন করছিস? আরে বলেছিলাম না এই তথ্যগুলো ভীষণ জরুরি, তাই সবগুলোর কপি তুই নিজের কাছে অ্যাকসেপ্ট করে রাখবি, আমাকে অ্যাকসেপ্ট দিবি। ও হ্যাঁ, আগে দেখেছি পেন ড্রাইভেও আছে, আর ফাইলগুলো তো আমার কাছেই। আর কাল রাতে আমার কাছে থাকা ছবিগুলো মেইল করেছিলাম, পেয়েছিস? ইলু বিছানায় বসতে বসতে বলল। হুম। আমি পেন ড্রাইভটা আমার ব্যাগে রেখে ইলুর পাশে এসে বসলাম। ইলু ঘুরে আমার দিকে তাকিয়ে বলল, জানিস পূর্ণ, আমি না একটা জিনিস ভাবছি। আমি ভ্রু কুচকে বললাম, কি ভাবছিস? আরে তুই কি আজ অফিস যাবি? কেন? এভাবে শাড়ি পরেই যাবি? এভাবেই যাব। কেন, ভালো লাগছে না এভাবে? আরে ভালো লাগবে না কেন, আমি বলছি অন্য কথা। আমি ওর দিকে ভ্রু কুচকে তাকাতেই ও দাঁত কেলিয়ে হেসে বলল, তোমার ওই পেয়ারের মৃদুল আজ তোমাকে দেখে হার্ট অ্যাটাক করবে, আই ড্যাম শিওর। বাজে কথা কম বল ইলু, ওই ছেঁচড়াটার নামও মুখে আনবি না। ও মুখ টিপে হেসে বলল, ঠিক আছে বাবা, বলবো না। হঠাৎ ইলু তাহরিবের বুক শেলফের দিকে তাকিয়ে বলল, আরে সাব্বাস, তোর মন্ত্রী জামাই তো হ্যাপি জ্ঞানী রে, বইয়ে ভরপুর বুকশেলফ। ইলু উঠে বুকশেলফের কাছে গেল। আমি পেছন থেকে ভ্রু কুচকে বললাম, সবই বুঝলাম, কিন্তু এই আব্বাসটা আবার কে? ও ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে বলল, তোর এই মোটা মাথায় এসব লিজেন্ডারি কথাবার্তা ঢুকবে না, যা তো। আমি নির্লিপ্ত ভঙ্গিতে বললাম, আর কিছু? ও আমার কথায় পাত্তা না দিয়ে বুকশেলফে বই খুঁজে চলেছে। খাটের উপর পায়ের উপর পা তুলে বসে ওর কাণ্ড দেখছি আর একটা চরম মোমেন্টের অপেক্ষা করছি। প্রায় 5 মিনিটের মাথায় ও নাক মুখ কুচকে আমার দিকে তাকিয়ে বলল, পূর্ণ রে, আমি কি ভুলে কোনো ইংরেজ বংশধরের বাড়িতে ঢুকে পড়লাম নাকি রে? ছে 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 ছে, এমন বইও মানুষ পড়ে? ইয়াক।
ওর এক্সপ্রেশন দেখে আমি শব্দ করে হেসে দিলাম। তোর প্রথমে বুক সেলফে এত এত বই দেখে যেমন মনে হয়েছিল, আমারও ঠিক এতটাই খুশি লেগেছিল। পরে যখন বইগুলো খেয়াল করলাম, আমিও ঠিক এই একই এক্সপ্রেশন দিয়েছিলাম বলে হু হু করে হেসে দিলাম। আর ও মুখ গোমড়া করে ধুম করে বিছানার উপর বসে পড়লো। টেবিল থেকে খবরের কাগজটা মুখের উপর ধরে জোরে জোরে পড়তে লাগলো। আমি রুম থেকে বের হতে হতে বললাম, আচ্ছা তুই খবরের কাগজ পড়, আমি বরং চা নিয়ে আসি, বলে বেরিয়ে গেলাম। পূর্ণার রুমে আছো নাকি? কোনো পরিচিত কণ্ঠ শুনতে পেয়ে ইলু খানিকটা নড়ে চড়ে বসলো। মুখের সামনে তখনও খবরের কাগজটা মেলে ধরা। রুদ্র রুমে ঢুকেই ভ্রু কুঁচকে ফেলল। কেউ মুখের উপর এমনভাবে খবরের কাগজ মেলে ধরে আছে, চেহারার অংশও দেখা যাচ্ছে না। কেমন আছো পূর্ণা? তারিম আমার ছোট বিধায় তোমাকে ভাবি বলে সম্বোধন করলাম না, ডোন্ট মাইন্ড। কিন্তু বসে থাকা মেয়েটা না নড়চড় করছে আর না কোনো কথা বলছে, যা দেখে রুদ্র খানিকটা অবাক হলো। তুমি আমাকে চিনবে না, আমি রুদ্র তালুকদার, সম্পর্কে তোমার ভাসুর হই। আমি তারিম থেকে 3 দিনের বড়। আপনি কে? হঠাৎ পিছন থেকে কারো কণ্ঠ শুনতে পেয়ে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো রুদ্র। পিছনে তাকিয়েই ভ্যাবাচাকা খেয়ে গেল সে, কারণ তার পিছনে শাড়ি পরিহিত স্বয়ং পূর্ণা দাঁড়িয়ে। যেহেতু তাহরিমের মোবাইলে আগেই পূর্ণার ছবি দেখেছে, তার উপর ওই ভুতুরে বাড়িতে ও পূর্ণাকে দেখেছে, তাই তার চিনতে মোটেও ভুল হচ্ছে না। তবে পিছনে যদি পূর্ণা হয়, তাহলে এতক্ষণ সে কার সাথে কথা বলছিল? মনে মনে এটা চিন্তা করেই পুনরায় সামনের দিকে তাকালো। সামনের দিকে তাকাতেই আবার আরেকটা ঝটকা খেল রুদ্র বাবাজি, কারণ তার সামনেই দাঁত কেলিয়ে ইলমি দাঁড়িয়ে আছে। রুদ্র তার দিকে তাকাতেই ইলমি তার হাসিটা আরেকটু প্রশস্ত করে হাত নাড়িয়ে বলল, হ্যালো বিহাই সাহেব, থুকু সাহেব। হোয়াট ননসেন্স! তুমি এই রুমে কি করো ইডিয়েট? আর কে বেহাই আর বেআই? কিসের বেআই? ভাবলইয়েন না বিআই সাহেব, ভাবলইয়েন না বিআই মশাই। আমি আপনার 10টা না 5টা না একটা মাত্র বিআইন সাহেবা। আপ্যায়ন করা আপনার কর্তব্য। রুদ্র চোখ ছোট ছোট করে ইলমির দিকে তাকালো। উজ্জ্বল ফর্সা গরনের মাথায় ঢেউ খেলানো চুলের মেয়েটা কি জানে সে বয়সের তুলনায় জ্ঞান বুদ্ধি অনেকাংশেই কম? সে তো অনেক কথাই জানে না। সে আরও জানে না তার ওই বোকা বোকা কথা, বোকা বোকা হাসি, তার ওই কাজল টানা চোখ, জোড়া ভ্রু আর কুচকানো কপালের ভাঁজ কোনো 26-এ পদার্পণ করা এক তাগড়া যুবকের ঘুম কেড়েছে। সেসব তো কিছুই জানে না তার এই বোকা পাখি। আপনি বললেন না তো আপনি কে? পিছন থেকে পূর্ণার কণ্ঠ শুনতে পেয়ে রুদ্র পিছনে ঘুরে দাঁড়ালো। আমি রুদ্র তালুকদার, তাহারিমের চাচাতো ভাই। আর ওর থেকে বয়সে বড়, আই মিন 3 দিনের বড়। আর বড় তো বড়ই হয়, তাই না? আমি আলতো হাসলাম। ঠিক বলেছেন ভাইয়া, বড় তো বড়ই হয়। আর মন্ত্রী সাহেব আমাকে আপনার কথা বলেছে। রুদ্র হাসল। সে জানে তাহরিম তার কথা পূর্ণাকে বলেছে, তাও সে ফর্মালিটি পূরণ করার জন্যই শুধু নিজের পরিচয়টা আবার দিল। কাল তোমার সাথে দেখা করতে পারিনি কারণ তুমি ঘুমিয়েছিলে, আর আমি জরুরি মিটিং অ্যাটেন্ড করার জন্য চট্টগ্রাম গিয়েছিলাম, তাই দেখা হয়নি। আমি হেসে বললাম, ইটস ওকে ভাইয়া, মেবি আপনার মা মানে বড় চাচি কাল এসেছিল। রুদ্র সোফায় বসতে বসতে বলল, পূর্ণা, তোমার কিছু ভুল হচ্ছে। আমার মা বাবা বেঁচে নেই। ওনারা আমি ছোট থাকতেই তারার দেশে চলে গেছেন। আর তোমার যেমন বড় চাচি, আমারও তেমনই বড় চাচি। আমার বাবা ছিলেন সবার ছোট। আমি জিভে আলতো কামড় দিয়ে হাসলাম। আসলে আমি সরি ভাইয়া, আমি জানতাম না বাবারা 3 ভাই, তাই বড় চাচিকে আপনার মা ভেবে নিয়েছি। ইটস ওকে পূর্ণা, মানুষের ভুল হতেই পারে। আর তুমি তো জানতে না। ইটস ওকে। ইলু গালে হাত দিয়ে রুদ্রের দিকে তাকিয়ে আছে। কেন জানি তার রুদ্রের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগছে না। ওয়াও, ছেলেটার হাসি কত কিউট! হাসি দিলে গালে কি সুন্দর টোল পড়ে, আর চোখ দুটো বন্ধ হয়ে যায়। আচ্ছা ভাইয়া, আপনি বসেন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। এতক্ষণে মনে হয় চা হয়ে গেছে। রুদ্র কিছু বলল না, জাস্ট হেসে সম্মতি দিল। পূর্ণা চলে যেতেই রুদ্র ঘাড় ঘুরিয়ে ইলুর দিকে তাকালো, কিন্তু ওর দিকে তাকাতেই রুদ্র ভ্যাবাচাকা খেয়ে যায়, কারণ মেয়েটা গালে হাত দিয়ে ড্যাব ড্যাব করে তার দিকেই তাকিয়ে আছে। চোখের পলকও ফেলছে না। তার মনে হচ্ছে চোখের পলক ফেললেই কিছু একটা মিস হয়ে যাবে। এই যে মিস ভাঙা টেপ রেকর্ডার, কি দেখছেন অমন ড্যাব ড্যাব করে তাকিয়ে? রুদ্রের প্রশ্ন শুনে ইলু আনমনেই বলে উঠল, আপনি এমন ধবল রোগীর মতো ফর্সা কেন? পুরা ধবল রোগীদের মতো লাগছে। হোয়াট? আমি ধবল রোগী? ইলমি গাল থেকে হাত ছড়িয়ে সোজা হয়ে বসল।
গলাটা পরিষ্কার করে বলল, তা নয়তো কি? নিজেকে কখনো আয়নায় দেখেছেন? এত ফর্সা কি ছেলে মানুষ থাকে? একেবারে ইংরেজদের বংশধর মনে হচ্ছে। ওরা এই দেশ ত্যাগ করার সময় ভুলে আপনাকে ফেলে রেখে চলে গেছে। বাট কথা সেইটা না। আমি তো ভাবছি আরেকটা কথা।